নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদে। মিশন নির্মল বাংলার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর শ্রী সুমন সরকার মহাশয়ের কাছে ছোট্ট একটি সাক্ষাৎকার নিতে আমরা ওনার কাছ থেকে জেনে নেব প্রতিদিন দৈনন্দিন জীবনে শৌচালয় ব্যবহারের গুরুত্ব আমাদের জীবনে কতখানি ভূমিকা গ্রহণ করে। চলুন জেনে নেওয়া যাক। প্রিয় শ্রোতা বন্ধুগণ, চলে এসেছি আবারও একটি নতুন সাক্ষাৎকার নিয়ে। আমরা আজ আছি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মিশন নির্মল বাংলার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর শ্রী সুমন সরকার মহাশয়ের সাথে। স্যার, প্রথমেই জানাই আপনাকে নমস্কার। রেডিও সুন্দরবনের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই এবং আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি আপনার অমূল্য সময়ের থেকে একটুখানি সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো স্যার, প্রথমেই আপনার কাছে যেটা জিজ্ঞাসা করব, এই যে শৌচালয়, এই শৌচালয়ের ব্যবহারের গুরুত্ব আমাদের জীবনে প্রতিনিয়ত প্রতিদিন কতখানি তাৎপর্য বহন করে? দেখুন, শৌচালয় বা শৌচাগার যেটাই বলি আমরা, সেটা হচ্ছে যে আমাদের বর্তমানে 2017 সালে আমাদের গোটা ভারতবর্ষে ওপেন ডিফিকেশন মানে শৌচমুক্ত দেশ হিসেবে ঘোষিত হয়েছে এবং তার পূর্বে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের উত্তর চব্বিশ পরগনা দ্বিতীয় জেলা, যেখানে দ্বিতীয়বার মানে সেকেন্ড ডিস্ট্রিক্ট যে আমাদের জেলা, যেখানে ওপেন ডেফিকেশন ফ্রি হিসেবে ডিক্লেয়ার করা হয়। 2016 সালে এটা হয় সেপ্টেম্বর মাসে। তারপরে পশ্চিমবঙ্গ হয় এবং পরে গোটা ভারতবর্ষই হয়। তো এক্ষেত্রে শৌচাগারের যে অবদান, এটা আমরা সবাই জানি। ধরুন, আমরা যদি আজ থেকে 100 বছর পিছিয়ে যাই বা 50 বছর পিছিয়ে যাই, তখন শৌচাগার নিয়ে মানুষের মধ্যে যে সচেতনতা, সেটা সেভাবে ছিল না। বিশেষ করে গ্রামগঞ্জের দিকে যাদের নিজস্ব বাড়িতে পেছনে অনেক জায়গা বা মাঠ থাকতো, তারা শৌচাগার তৈরি বা এই টয়লেট তৈরিটাকে একটা ওয়েস্টেজ অফ মানি হিসেবে ব্যবহার করতো। কিন্তু সেখান থেকে কন্টিনিউয়াস যে সরকারের প্রসেস, আমাদের যে তৎপরতা, বিভিন্ন ব্লক প্রশাসন, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের তৎপরতায় আজকে আমরা সেই জায়গায় আসতে পেরেছি যে মানুষ সেটার গুরুত্ব বুঝতে পেরেছে। এবং এখনকার দিনে দাঁড়িয়ে যদি দেখা যায় যে কারো বাড়িতে শৌচাগার নেই, এটা সেইভাবে কেউ আইডেন্টিফাই করা যায় না, বা এখনকার দিনে টয়লেট না থাকাটা একটা নিজস্ব লজ্জার ব্যাপার পরিবারের। তো প্রথম এই মানে কেন শৌচাগার দরকার, এর দুটো অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে সামাজিক অ্যাসপেক্ট, সোশ্যাল অ্যাসপেক্ট, একটা হচ্ছে হেলথ রিলেটেড অ্যাসপেক্ট। আমি যদি সামাজিক অ্যাসপেক্ট বলি, সেটা হচ্ছে যে সমাজে বিভিন্ন সময় আমাদের মা বোনেরা যারা বাইরে যেত, তার ফলে ওমেন ভায়োলেন্সের যে ঘটনাগুলো ঘটতো, সেইগুলো অনেকটা পরিমাণে কমেছে এক। দ্বিতীয়, তার পাশাপাশি যে হেলথ ইম্প্যাক্ট, যেটা আগে দেখা যেত যে জলবাহিত বিভিন্ন রোগ, মানে খোলা জায়গায় শৌচকর্ম করার ফলে বিভিন্ন ধরনের রোগ জীবাণু যেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তো, বিশেষ করে জলে মিশতো, সেই জায়গাটা থেকে আমরা অনেকটা মুক্ত হয়েছি। এবং শারীরিক যে সমস্যাগুলো আজকে আমরা দেখবেন, আগে একটা সময় ছিল যখন একটা হঠাৎ করে দেখবেন ডায়রিয়া, তো ডায়রিয়া মানে কি একটা পুরো এলাকা মানে পুরো এলাকা জুড়ে ডায়রিয়া, একটা গ্রাম পঞ্চায়েতের একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে ডায়রিয়া। কিন্তু এখন কিন্তু আমরা ডায়রিয়া বা কলেরা এই ধরনের রোগগুলো কিন্তু এখন সেইভাবে আমরা শুনতে পাই না। তার কারণ হচ্ছে ইউজেস অফ টয়লেট। যেহেতু টয়লেট ব্যবহারটা মানুষ বুঝতে পেরেছে, মানুষ সেটার উপযোগিতাটা বুঝছে, তার ফলে কিন্তু আস্তে আস্তে এই ধরনের রোগগুলো থেকে আমরা অনেকটাই মুক্তি পাচ্ছি। স্যার, শোপ ট্যাঙ্কের কার্যাবলী সম্পর্কে যদি আমাদেরকে দয়া করে একটু কিছু জানান। দেখুন, দুটো জিনিস। একটা হচ্ছে দু ধরনের টয়লেট মূলত হয়। একটা হচ্ছে টুইন পিট। টুইন পিট মানে একটা টয়লেটে দুটো পিট থাকবে, তার একটা গভীরতা বলা আছে যে 4 ফিট ডেপথ হবে এবং দুটো পিটের মধ্যে 3 মিটার গ্যাপ থাকবে। এইটাকে আমরা প্রমোট করি। গভর্নমেন্ট সাবসিডি যে দেয়, গভর্নমেন্ট সাবসিডিতে আমরা এই মডেলটাকে প্রমোট করি। এই মডেলের বিশেষত্ব কি, এখানে দুটো পিট তৈরি করা হয়, একটা পিট বন্ধ থাকে আর একটা পিট ইউজে থাকে। যখন একটা পিট ভরে যাচ্ছে, তখন আমরা যেই পিটটা ভরছে সেটা বন্ধ করে সেকেন্ড পিটটা ওপেন করি। এটাকে টুইন পিট টেকনোলজি বলা হয়। এবার সেকেন্ড পিটটা যতদিনে ভরে, দেখা যাচ্ছে অন অ্যান অ্যাভারেজ আমাদের যা ফ্যামিলি সাইজ 5 থেকে 6 জন, 5 থেকে 6 জনের একটা পিট ভরতে সময় লাগে মোটামুটি 3 থেকে 3.5 বছর। তো 3-3.5 বছরে যখন একটা পিট ভরছে, তখন আর একটা পিট যেটা আগে ভরেছিল সেটা কিন্তু ওটা অটোমেটিক্যালি কম্পোস্টে কনভার্ট হয়। তখন সেটাকে আমরা তুলে খুব ভালো ফার্টিলাইজার হিসেবে ওটাকে আমরা ব্যবহার করতে পারি। গ্রামগঞ্জের দিকে এটা অনেকে ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করে। মানে এই প্র্যাকটিসটা মানুষের গ্রামগঞ্জের দিকে ছিলই আগে। তখন কি হতো, এই টেকনোলজিটা ইউজ হতো না হয়তো,
দেখবেন আগেকার দিনে এইটা ছিল যে নির্দিষ্ট কিছু লোক, যেটা এখন একদম গভর্নমেন্ট আইন করে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং অ্যাক্ট যেটা এসে বন্ধ করা হয়েছে, তো তারা কিন্তু এই প্র্যাকটিসটা জানে। এরকম না যে আমাদের তাদেরকে শেখাতে হচ্ছে নতুন করে, যে পায়খানার যে ওয়েস্টটা, যে ফিকাল ম্যাটারটা, সেটা তুলে নিয়ে তারা মাটির গর্ত করে ফেলছে, সেটা শুকিয়ে গেলে সেটাকে তুলে নিয়ে আবার সার হিসেবে চাষিরা ইউজ করছে। এটা তাদের প্র্যাকটিস। নাম্বার 2, যেটা আপনি বললেন, সেপটিক ট্যাঙ্ক। এবার সেপটিক ট্যাঙ্কের যে ব্যবহার, সেপটিক ট্যাঙ্কটা আমাদের একটা নির্দিষ্ট টাইম পরে এমটি করতে হয়। এবারে এমটি করার কিছু নিয়ম আছে, কিছু প্রসেস আছে, তার কিছু কস্টিং আছে। ধরুন আপনি, আমাদের সায়েন্টিফিক ওয়েতে বলা হয় যে একটা সেপটিক ট্যাঙ্ক যখন হবে, সেপটিক ট্যাঙ্ক থেকে যে লিচ, যে তার যে আউটপুট যেটা বেরোবে, লিচ যখন হবে, যখন ওভারফ্লো হবে, তখন তার জন্য একটা সোক চেম্বার অবশ্যই রাখতে হবে। এটা গাইডলাইন এইভাবেই আমরা বলি, বা এইভাবেই করা উচিত, প্রত্যেকের এইভাবে করা উচিত। তো সেক্ষেত্রে সেপটিক ট্যাঙ্কটা আমাদের বেশিরভাগ গ্রামাঞ্চলে কম দেখা যায়, আরবানাইজ এলাকাতে বেশি দেখা যায়। কিন্তু যদি আপনি ব্যবহারের উপকারিতা দেখেন বা ইউটিলাইজেশন মানে সাস্টেনেবিলিটিটা দেখেন, সেক্ষেত্রে কিন্তু টুইন পিট টয়লেট অনেক বেশি প্রযোজ্য। এবার মানে একটা শহরের দিকে এটা একটা স্ট্যাটাসের সিম্বল দেখবেন, যে মানে গ্রামগঞ্জের দিকে আমরা অনেক সময় দেখতাম সেপটিক ট্যাঙ্ক কারা বানায়, যাদের পয়সা আছে তারা সেপটিক ট্যাঙ্ক বানায়। তো ওটা একটা স্ট্যাটাসের সিম্বল যে আমি সেপটিক ট্যাঙ্কের পাইপ লাগালাম, মানে আমি একটু আমার আর্থিকভাবে আমি একটু স্ট্রং, হ্যাঁ, আমি একটু সচ্ছল ফ্যামিলি। তো সেপটিক ট্যাঙ্ক বানানো হয়। আর কিছু জায়গায় জায়গার সমস্যার কারণে অনেক সময় সেপটিক ট্যাঙ্ক বানায় অনেকে। ঠিক আছে, স্যারের কাছে একদম শেষ প্রশ্ন আমি স্যারের কাছে রাখবো। স্যার, সলিড ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়, এবং আগামীতে এই সলিড ম্যানেজমেন্টের মানে ভবিষ্যৎ কি, সেটা যদি কাইন্ডলি আমাদেরকে একটু বলেন। দেখুন, আজকে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে ব্যবস্থাপনা, এটা আমরা যেমন এখানে টয়লেট, প্রত্যেকের বাড়িতে টয়লেট, এইটা যেমন আমরা ইনশিওর করি প্রত্যেককে টয়লেট দেওয়া হয়, বা আমাদের স্কিম আছে, গভর্নমেন্টের স্কিম আছে, সেখানে সাবসিডিতে টয়লেট যদি কেউ বানায়, সে 12,000 টাকা করে পেতে পারে। ব্লক প্রশাসন বিডিও সাহেবের কাছে অ্যাপ্লিকেশন করবে, তার নির্দিষ্ট কিছু প্রসেস আছে। তো আমরা যখন এসবিএমজি ফেজ 2-তে, এখন আমরা এসবিএমজি ফেজ 2-তে একদম লাস্টে আছি। এখানে আমাদের একটা মেজর ফোকাস হচ্ছে প্রত্যেকটা জায়গায় একটা করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা তৈরি করা, এস্টাবলিশ করা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা এমন একটা জিনিস যেটা পরবর্তীকালে ঠিক টয়লেটের মতোই একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হতে চলেছে। কারণ আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে বাস করি এবং যারা কলকাতার আশেপাশের জেলায় বিশেষ করে থাকি, আমরা কিন্তু খুব ভালো মতো জানি যে ধাপা বলে একটি জায়গা আছে। তো এইরকম ধাপা কিন্তু আমাদের জেলাতেও অনেক আছে। একটা সময় এই সংখ্যা অনেক ছিল, এখন আস্তে আস্তে যত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টগুলো ফাংশনাল হচ্ছে, সেটা যতক্ষণ অ্যাক্টিভ মোডে আসছে, সেই সংখ্যাগুলো কমছে। ধরুন একটা মানুষ, আমি পার ডে কিছু না কিছু ওয়েস্ট জেনারেট করছি, যদি সেই ওয়েস্টটাকে প্রসেসিং না করা যায়, তাহলে সেটা তো জমতে জমতে পাহাড় হবেই। এবং বর্তমানে উত্তর 24 পরগনার যা জনসংখ্যা, তার ল্যান্ড হোল্ডিং প্যাটার্ন, তার মানে পার ক্যাপিটা যা ল্যান্ডের পরিমাণ, আমাদের যা একজনের মাথাপিছু যা জমির পরিমাণ, সেটা অনেকটাই কম। তো এখানে যদি আমরা অনেকটা জমি এই ওয়েস্ট ম্যানেজমেন্ট না করে সেখানে ডাম্প ইয়ার্ড তৈরি করি, তো বুঝতে পারছেন সেটা পরবর্তীকালে সেখান থেকে রোগ জীবাণু ছড়াবে, সেখান থেকে অসুখ বিসুখ ছড়াবে। বিশেষ করে ভেক্টর বর্ন, মানে আজকের দিনে দাঁড়িয়ে অনেক জেলা বা আমাদের জেলাতেও আছে, ভেক্টর বর্ন একটা মেজর সমস্যা। তো এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে গেলে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা হচ্ছে ম্যান্ডেটরি একটা মানে কম্পোনেন্ট। এখানে আমরা কি করি, এখানে গ্রাম পঞ্চায়েত লেভেলে নির্দিষ্ট একটি জায়গা আইডেন্টিফাই করা হয়, সেই নির্দিষ্ট জায়গাতে আমাদের যেটা করতে হয়, একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা তৈরি হয়। এখানে আমরা স্বচ্ছ ভারত মিশন বা আমাদের মিশন নির্মল বাংলা ফান্ড পাই, এবং তার সাথে সাথে 15 CFCর ফান্ড ইউজ করে আমরা একটা ইনস্টিটিউশন বা একটা ইউনিট তৈরি করি। তো সেই ইউনিটে আমাদের যেটা হয়, বিভিন্ন ধরনের কার্ড বা ট্রাইসাইকেল এগুলো আমাদের দেওয়া হয়েছে, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে দেওয়া হয়েছে। তারা সেই প্রত্যেকটি বাজার থেকে, বাড়ি থেকে কালেকশন করে নিয়ে, সেটা আমাদের যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা SWM ইউনিট আছে, সেইখানে আসে। সেইখানে আসার পরে যেটা পচনশীল জিনিস আছে, সেইটা তারা কম্পোস্টিংয়ের দিকে যায়, এবং যেটা অপচনশীল আছে, ধরুন প্লাস্টিক, লোহা, টিন, সেটা তারা সেল আউট করে। এক্ষেত্রে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে যেটা পরিষ্কার বলা আছে, যে আমরা এই যে অপচনশীল জিনিস বা বিশেষ করে প্লাস্টিক, এটা আমরা সেল করি শুধুমাত্র পিসিবি রেজিস্টার্ড, মানে পলিউশন কন্ট্রোল বোর্ড রেজিস্টার্ড যে সমস্ত এজেন্সি আছে, তাদেরকেই আমরা এগুলো বিক্রি করতে পারি। তাহলে রিসাইকেলিংও হচ্ছে, প্লাস রিইউজও হচ্ছে প্লাস্টিকের, এবং যেটা পচনশীল সেটা থেকে সার হচ্ছে, এবং সেটা দিয়ে আমরা অর্গানিক ফার্মিংটাকেও আমরা প্রমোট করতে পারছি। স্যারকে অনেক অনেক ধন্যবাদ
যে শৌচালয় আমাদের জীবনে ব্যবহার করা মানে প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে ব্যবহার করা কতখানি গুরুত্বপূর্ণ সেটা এত সুন্দরভাবে স্যার একটুখানি সময় আমাদের জন্য বার করে এত সুন্দরভাবে বললেন, তার জন্য স্যার আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আমাদের তরফ থেকেও, জেলা প্রশাসনের তরফ থেকেও আপনাদের নিউজ চ্যানেল এবং আপনাদের যারা দর্শক বন্ধুরা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। একদম। আর শ্রোতা বন্ধুরা আপনারাও তাহলে সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। দেখা হবে আবারও পরবর্তী কোনো অনুষ্ঠানে। নমস্কার।